ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের একটি সফল বৈঠক হয়েছে লন্ডনে, আমরা সবাই জানি এটা। কিন্তু কেউ কেউ মনে করছেন তারেক রহমান প্রতারিত হয়েছেন। অনেক ধরনের কথা, অনেক ধরনের গুঞ্জন শুনছি। সো এ ব্যাপারে আপনার মতামত, আপনার প্রতিক্রিয়া জানতে চাই। অসংখ্য ধন্যবাদ টিটো ভাই। আমি এই সংক্রান্ত একটি ভিডিও কয়েকদিন আগে আমি করেছিলাম, যেখানে আমি উল্লেখ করেছিলাম যে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মাঝে যে একটা ক্লোজড ডোর মিটিং হয়েছে, তো সেই মিটিং এ এমন কি কি বিষয়গুলো ছিল যেগুলো মিডিয়াতে আসেনি। তো আমি আমার বিভিন্ন সূত্রের মাধ্যমে ওই অপ্রকাশিত বিষয়গুলোকে আমি কিন্তু প্রকাশ করে দিয়েছি, অর্থাৎ তাদের মাঝে যে কথাগুলো আমরা মিডিয়াতে পাইনি, যে আলাপ আলোচনাগুলো একদম তাদের মাঝে ইন্টারনালি হয়েছিল, যেটা পরবর্তীতে তাদের দুপক্ষেরই বিভিন্ন সূত্র তাদের সাথে যখন তারা শেয়ার করেছে সেখান থেকে আমি জানতে পেরেছি। তো সেগুলো আমি আমার দর্শকদের সাথেও শেয়ার করেছি। যেমন সেখানে একটা উল্লেখযোগ্য বিষয় ছিল যে তারেক রহমানকে ডক্টর ইউনূস তিনি বলেছিলেন যে আমাকে তো আপনার সম্পর্কে এভাবে বলা হয়েছিল, আমি তো এই বিষয়গুলো এভাবে জানতাম। তখন উনি তার অবস্থান আবার ক্লিয়ারিফাই করলেন তারেক রহমান। আবার তারেক রহমান সম্পর্কেও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিছু কিছু বিষয়কে অপব্যাখ্যা করা হয়েছিল, তিনি হয়তো ভুল বুঝেছিলেন, এবং তিনিও ডক্টর ইউনূস কিন্তু তারেক রহমানকে বলেছেন যে আমাকেও তো আপনার সম্পর্কে এই বিষয়গুলো এভাবে বলা হয়েছিল। তো এভাবে হয়েছে কি, তাদের মাঝে একটা দূরত্ব ছিল, সেই দূরত্বটা কিন্তু তারা অনেক ক্ষেত্রেই ঘোচাতে পেরেছিলেন এই একটা মানে ওয়ান টু ওয়ান যে মিটিং হয়েছে, মিটিং এর মাধ্যমে। যে কারণে আপনি দেখবেন যে দুপক্ষ থেকেই কিন্তু এই বৈঠকটি সফল হয়েছে এরকম একটি বার্তা দেওয়া হয়েছে। তারেক রহমানের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে একটা সফল বৈঠক হয়েছে বলেই বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি ডক্টর ইউনূসের পক্ষ থেকেও কিন্তু এটাকে একটা সফল বৈঠক বলেই দাবি করা হয়, যেটা তার প্রেস সচিব যিনি শফিকুল আলম তিনিও কিন্তু বলেছেন যে যারা ষড়যন্ত্রকারী তাদের পরিকল্পনা ভেস্তে গিয়েছে এই বৈঠকের মাধ্যমে। তো এখন পরবর্তী সময় আমরা কি দেখলাম, যে আমরা যেটাকে বলি ডক্টর ইউনূসের কিংস পার্টি, সেই এনসিপি, তারা কিন্তু এই বৈঠকটিকে ভালোভাবে নেয়নি, এবং তারাও কিন্তু একটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে, এবং তারা একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে যে ডক্টর ইউনূস তিনি সংখ্যাগরিষ্ঠ দলের সাথে মানে অন্যান্য যেসব দল রয়েছে তাদের সাথে তিনি আলাপ আলোচনা না করে তিনি একটি রাজনৈতিক দল অর্থাৎ এই বিএনপি তাদের কথাতেই তিনি নির্বাচনের তারিখটা এভাবে যে দিয়ে দিলেন, অর্থাৎ ফেব্রুয়ারি নাগাদ হবে, এটা তার উচিত হয়নি। এরকম বার্তা এনসিপি বা জামায়াতে ইসলামী বা অন্যান্য দলগুলো যারা রয়েছেন তারা দেওয়ার চেষ্টা করেছেন। তো এ থেকেও কিন্তু অনেকে ওই দুয়ে দুয়ে চার মেলাবার মতো একটা মেলাবার চেষ্টা করেছে, যে তাহলে নিশ্চয়ই এনসিপি, জামায়াতে ইসলামী এরা যেভাবে ডক্টর ইউনূসকে প্রভাবিত করছিল, হয়তো তারেক রহমানের সাথে একটা বৈঠকের পরেই ওই প্রভাব থেকে তিনি বের হয়ে আসতে পেরেছেন, এবং তিনি হয়তো একটা নির্বাচন ফেব্রুয়ারি মাস নাগাদ দেবেন। এই আশায় কিন্তু বিএনপির বা জাতীয়তাবাদী চেতনার যারা লোকজন রয়েছেন তারা আশাবাদী হয়েছেন, এবং তারা বিশ্বাস করেছেন যে হয়তো তারেক রহমানের সফল বৈঠকের প্রেক্ষিতেই এরকম একটা কিছু মানে হয়েছে। এখন আমরা আসলে দেখবো যে বিএনপির মিডিয়া সেল তারা কি বার্তাটা দিয়েছে। তারা কিন্তু আপনি দেখবেন যে এই বৈঠকটি হওয়ার পর থেকেই কিন্তু তারা একটা অত্যন্ত পজিটিভ মানে একটা ভাইব দেওয়ার চেষ্টা করেছে, বিভিন্ন পোস্টের মাধ্যমে বোঝাবার চেষ্টা করেছে এটা একটা সফল বৈঠক হয়েছে। এবং আপনি দেখবেন যে বিএনপির ভেতরে যে কয়েকজন স্থায়ী কমিটির সদস্য রয়েছেন যারা এ সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করছিল এতদিন ধরে, নানা বিষয়ে তাদের মাঝে যে একটা মানে মত পার্থক্য দেখা যাচ্ছিল, তারা আপনি দেখবেন খেয়াল করলে যে তারা এই বৈঠকটির পরে কিন্তু অনেকটাই চুপ হয়ে গিয়েছেন। অর্থাৎ তাদের দলীয়ভাবেই সিদ্ধান্ত হয়েছে যে আমরা এখন থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের সমালোচনা করব না। অর্থাৎ তাদের যে একটা কনফ্রন্টেশন আমরা দেখছিলাম, যে বিএনপির সাথে এই সরকারের একটা চরম ভাবে একটা মানে মত পার্থক্য দেখা যাচ্ছিল। বিশেষ করে আপনি জানেন যে এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তাকে নিয়ে তাদের একটা তীব্র আপত্তি ছিল। তা আমরা ভেবেছিলাম যে হয়তো এই সমস্ত আপত্তির বিষয়গুলো এখন আর থাকবে না, বা খলিলুর রহমান যেহেতু তাকে ব্যক্তিগতভাবে রিসিভ করলো ওখানে, এবং তিনি যেহেতু যৌথ বিবৃতি পাঠ করলেন, তো হয়তো তাদের মাঝে দূরত্বটা ঘুচে গিয়েছে, এরকমই আমরা ভেবেছিলাম। তো এই যে আমরা এত কিছু ভাবলাম, এরই মধ্যে আবার দেখা গেল কি ইশরাক ইশরাক হোসেন তিনি যে নগর ভবনে যে একটা জটিলতা দেখা দিল, তাকে যে যৌক্তিক ভাবেই মানে তিনি যে আদালতের রায়ের দ্বারা তিনি যে মেয়র হিসেবে শপথ নেওয়া তার উচিত ছিল, তাকে শপথ নিতে দেয়া হচ্ছে না আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষ থেকে। আমরা দেখলাম না যে এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রধান উপদেষ্টা হিসেবে তিনি ইন্টারফেয়ার করলেন, বা তিনি এই বাচ্চা নাবালক উপদেষ্টাকে তিনি বললেন যে আসিফ তুমি যেটা করছো এটা ঠিক হচ্ছে না। এখানে একটা অভিভাবকের ভূমিকা কিন্তু ডক্টর ইউনূস নিতে পারতেন। তো অত্যন্ত দুঃখের বিষয়, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু অভিভাবকের ভূমিকা নেননি। তো এগুলো কিন্তু আমাদেরকে আবার মনে প্রশ্ন জাগায়, যে যেহেতু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে একটা সফল বৈঠক হয়েছে, তো যদি সত্যি একটা সফল বৈঠক হয়ে থাকে আমরা তো সেটার মানে ইন্ডিকেশন বাইরে থেকে দেখতে পাচ্ছি না।
কারণ যদি তাই হতো তাহলে তো ইশরাক হোসেনকে তো এখন শপথ নিতে কোনো বাধা থাকার কথা ছিল না। সাকিব, এখানে আমি আপনাকে একটু অ্যাড করতে চাই, জাস্ট একটু কন্ট্রিবিউট করতে চাই। আমরা জানি যে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল উনি একটা মানে চমৎকার একটা বক্তব্য রেখেছেন এই প্রসঙ্গে, এবং সেই ভিডিওটি আপনিও শেয়ার করেছেন। তো আমি কি একটু প্লে করব? হ্যাঁ, আমরা একটু ভিডিওটা প্লে করি। জি, একটু রেফারেন্সটা দরকার। জি। একটা নাবালক উপদেষ্টা তার গোয়ার্তুমির কারণে আজকে পুরো দেশের কাছে এই সরকার হাস্যকর হয়ে গেছে, জাস্ট হাস্যকর। সরকার আমার বলুন ভাই, সরকারের মতো অনেক লোক, আপনি নিজেও আইন বুঝেন, আপনি আমার বুঝান কোন আইনে তারা শপথ দিল না, বলুন তো আপনি আমাকে এটা ভাই। এই জন্য যে লোকগুলো সেখানে আছে ওই লোকগুলি ভোট দিলে একটা মেয়র হয়ে যায়, তাহলে কেন দিবেন না আপনি দায়ী করতে? এই জ্ঞান নিয়ে, এই বুদ্ধি নিয়ে, এই মানে আপনার মানুষের প্রতি এই ফিলিংসটা নিয়ে আপনারা আছেন সরকার চালাইতে। এখন তো মেয়াদ শেষ, এখন কি করা? এখন আগে পরের আগেটা শেষ করেন, আগেরটা বলেন, আগে তো ওর শাস্তি হোক। ধরলাম শাস্তি হলো, শাস্তি তখন দেখবো কি হয়। তখন কি এখন ইশরাক হোসেন যা করছেন আমি মনে করি ইশরাক হোসেনকে 5 বছরের জন্য মেয়র রাখা উচিত, এটা আমি পার্সোনাল। কারণ আমি তো আমার তো ভোটার আসে, আমি তো ওই এলাকার অধিবাসী, আমার এলাকায় যারা ভোট দিয়েছে ইশরাক হোসেনকে তার থেকে 5 বছরের জন্য ভোট দিয়েছে। এখানে একটা বিষয় পরিষ্কার, আপনি দেখেন যে আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি ছিলেন প্রয়াত উপদেষ্টা হাসান আরিফ, তিনি কিন্তু যখন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে যখন শপথ পড়াবার কথা ছিল, তিনি কিন্তু ওই ব্যক্তিকে শপথ পড়িয়ে দিয়েছেন এই একই প্রেক্ষাপটে। তো তার মধ্যে কিন্তু ওই ধান্দাটা ছিল না হাসান আরিফের, যে আমি এখানে আমার নিজের লোককে প্রশাসক বানিয়ে রেখে আমি ধান্দা করব। তিনি আদালতের রায়ের বাস্তবায়ন করে দিয়েছেন। তো যে কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আমরা শপথ পড়াতে পারি, ওই একই কারণে তো ইশরাককেও এখানে শপথ পড়াতে হবে। যে কাজটা হাসান আরিফ করেছিলেন, ওই একই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা হিসেবে এখন হাসান আরিফের মৃত্যুর পরে দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তাকে হাসান আরিফের পথটাই তো অনুসরণ করতে হবে, যে হাসান আরিফ যেহেতু ওখানে একজনকে শপথ পড়িয়ে দিয়ে গেছেন, ইশরাকও যেহেতু একইভাবে জিতে এসেছে আদালতের রায়ের মাধ্যমে, আমি ইশরাককে এখানে শপথ পড়িয়ে দেব। কিন্তু হাসান আরিফের পথে কিন্তু হাঁটলেন না ইশরাক, সরি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি ইশরাককে কিন্তু তিনি শপথ পড়ালেন না। তো এখন এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি কি করলেন? তিনি হাসান আরিফ যে কাজটা করেছেন তিনি সেটা করলেন না, তিনি এখানে ঔদ্ধত্য দেখালেন, তিনি বাড়াবাড়ি করলেন। কেন বাড়াবাড়ি করলেন? কারণ তিনি এখানে তার নিজের লোককে যদি বসিয়ে রাখেন তার ধান্দা করতে অনেক সুবিধা হবে। আমি তো একটা অডিও ফাঁস করেছি, আপনি দেখেছেন, এ থেকে তো তার ধান্দাবাজি কিছুটা চিত্র আপনি পেয়েছেন। সামনে আরো অনেক কিছু আমি ফাঁস করব, এবং আমি আপনাদেরকে দেখিয়ে দেব প্রমাণ করে যে বাংলাদেশের ইতিহাসে এত বড় দুর্নীতিবাজ কেউ মনে হয় না অতীতেও এসেছে বা ভবিষ্যতেও আসবে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হচ্ছে সেই দুর্নীতির একজন প্রতিচ্ছবি। এখন ক্ষমতার জোরে ঔদ্ধত্যে অনেক কিছু তিনি করছেন, বাট আমি ভালো করেই জানি তিনি কোথায় কোথায় কি করছেন, কোথায় কোথায় জমি জমা কিনছেন, বিদেশে কোথায় কি করতে যাচ্ছেন, এভরিথিং প্রমাণ সহ আমার কাছে আছে, এবং আমি সেগুলো সময় মতো আমি প্রকাশ করব। তো আমি কেন এতটুকু বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আমরা কেন তাকে বিশ্বাস করতে পারছি না, বা এই যে তারেক রহমানের সাথে একটা তথাকথিত সফল বৈঠকের পরেও। আমার একটা প্রশ্ন আছে সাকিব, যে সজীব ভুঁইয়া এত কিছু করছেন কিন্তু এই মানে ডক্টর ইউনূস সাহেব কিছুই জানছেন না, কিংবা মানে কেউ কিছু জানছে না, সবকিছুর মানে উনি করে ফেলছেন, এটা কি মানে এটা কিভাবে সম্ভব? এটা যদি এমন হয়ে থাকে, ডক্টর ইউনূস বলেছেন যে ছাত্ররা তার নিয়োগকর্তা, এখন যদি তিনি নিয়োগকর্তাদের সিদ্ধান্তের বাইরে যেতে না পারেন, এবং তিনি যদি নিয়োগকর্তাদেরকে বলেন যে আমি খাড়ায় যাব, তোমরা আমারে বসায় দিবা, ওইরকম সেটিং যদি হয়ে থাকে, যেটা আমি মনে করছি বা আশঙ্কা করছি, তারেক রহমানের সাথে মিটিংটা ওইরকমই ছিল, যে আমি তারেক রহমানের সাথে একটা মিটিং করব, বাইরে থেকে দেখাবো মিটিংটা খুব ফলপ্রসূ হয়েছে, তোমরা আবার দিক থেকে আমার সমালোচনা করবা, কিন্তু আমরাই তো এরকমও তো হতে পারে বিষয়টা। আমরা তো অনেক ধরনের সংখ্যাই এখন করতে পারি, যেরকমও তো হতে পারে যে এটা একটা সেট আপ ছিল, যে তারেক রহমানের সাথে একটা মিটিং হবে, বিএনপি কে বোকা বানাবেন, তারেক রহমানকে তিনি বোকা বানাবেন, আবার বাইরে দিয়ে তার এনসিপি বা জামাত ইসলাম তারা তার সমালোচনা করবে, কিন্তু ভিতরে ভিতরে তারা সব একই থাকবে। তবে একটা জিনিস ঢাকাতে একটা জিনিস মোটামুটি সকলের কানে কানে মুখে মুখে একটা জিনিস, সেটা হচ্ছে যে সজীব ভুঁইয়া এখানে এই নিয়ন্ত্রণটি নিজের হাতে রাখতে চান, ঢাকায় এই কাউকে এই নিয়ন্ত্রণটি দিতে চান না। তো এর পিছনে কি কারণ জানি না, এর পিছনে নিশ্চয়ই কারণটি ওই একই রকম, যে মানে চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়া হচ্ছে, ভিতরে ভিতরে সব হচ্ছে, আমরা কিছু জানছি না,
বিষয়টা এরকম কিনা, মানে মানে আপনি বিষয়টা হচ্ছে কি, আপনার ওই মার্কিন স্বার্থ বলেন বা বিদেশি দেশের স্বার্থ বলেন, এই স্বার্থ সবকিছু জলাঞ্জলি দিয়ে, আমার দেশের স্বার্থটাকে জলাঞ্জলি দিয়ে সবাই স্বার্থটাকে প্রোটেক্ট করাই হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। এটা হচ্ছে মূল বিষয়, আমাদেরকে বুঝতে হবে। আর আমার কথা হচ্ছে যে এখন তারা বিএনপির সাথে একটা বৈঠক করেছে, বিএনপি বিশ্বাস করছে যে হ্যাঁ এটা একটা সফল বৈঠক হয়েছে, কিন্তু আমরা আসলে ভরসা করার জায়গাটা পাচ্ছি না। কারণ কি, এখানে যদি তারেক রহমানের সাথে একটা ওরকম সেটিং হয়ে থাকে যে আপনার যে মামলাগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আপনাকে বাড়াবাড়ি করব না, হত্যা মামলা বা অনেক গুরুতর মামলা রয়েছে আপনার বিরুদ্ধে, সেগুলো যে আপিল হচ্ছে, আপিলের রায় আপনার পক্ষে আমরা আনবো, আর যদি আপনি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আপনাকে ঝুলাই দিব, এরকম যদি ভয়ভীতি তারেক রহমানকে দেখানো হয়ে থাকে, আমরা তো জানি না ভিতরে এই ধরনের কথাবার্তা হয়েছে কিনা। তো এখন কথা হচ্ছে যে বিএনপি যে একটা পজিটিভ জেস্টার দেখাচ্ছে, এটা এটা না, আমার কাছে মনে হয় যে অন্য কোনো বিষয় থাকতে পারে। বিষয়টা আমার কাছে মনে হয় যে আরো অন্য গভীর কিছু থাকতে পারে, এবং এটা আমি জানি না, কিন্তু এই বিষয়টা আমরা তো বলতে পারছি না সাকিব, যেহেতু তারা দুজন নিবৃতে কথা বলেছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, মানুষ যেটা জানতে চাচ্ছে যে আপনারা দুজন নিবৃতে কথা বললেন, বলার পরও মানুষের মধ্যে আশঙ্কা কেন যাচ্ছে যে নির্বাচন হয়তো হবে না। এবং আরেকটা কথা আমি বলি যে আপনি যতই সমালোচনা করেন বা আপনার ব্যক্তিগতভাবে তাকে খারাপ লাগুক বা যাই লাগুক, একটা কথা ভাবতে হবে আপনাকে বা বুঝতে হবে আপনাকে যে চ্যানেল আইয়ের জিল্লুর রহমান, হি ইজ এ বিগ ফ্যাক্টর। বিগ ফ্যাক্টর এই কারণে যে তিনি বাংলাদেশের টকশো, রাজনৈতিক টকশোর ইতিহাসে তিনি হচ্ছেন একটা পথিকৃৎ। তার মাধ্যমেই প্রথম এই রাজনৈতিক টকশো গুলো বাংলাদেশের এই চ্যানেলে যে আবির্ভাব হলো, তার হাত ধরেই এসেছে, তৃতীয় মাত্রার হাত ধরে। তো এই লোকটা তো টকশো করতে করতে তার মাথার চুল পেকে গেছে, এবং তিনি মানে রাজনীতি সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান রয়েছে, প্রজ্ঞা রয়েছে। তিনি তো আরো একটা ওই সস্তা মানের ইউটিউবার না যে প্রবাসে বসে থেকে গুজব আবিষ্কার করে দিবেন। তিনি হাইলি এডুকেটেড এবং তিনি একটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। তো তার মতো একজন ব্যক্তি যখন এই তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠকটাকে নিয়ে সন্দেহ পোষণ করছেন এবং তিনি ধারণা করছেন যেটা বিএনপিকে একটা ব্লাফ করা হয়েছে, আমি অবশ্যই এটাকে গুরুত্বের সাথে বিবেচনা করব। কারণ কি, এই জিল্লুর রহমান তো আসলে কোনো প্রবাসে বসে থাকা কোনো গুজববাজ ইউটিউবার নয়। জিল্লুর রহমান ইজ এ ফ্যাক্ট। জিল্লুর রহমান ইজ এ বিগ পার্সোনালিটি বাংলাদেশের রাজনৈতিক স্পিয়ার আমি মনে করি, কারণ তিনি সব ধরনের মতের মানুষের সাথে বসে তৃতীয় মাত্রায় তিনি আজকে কিন্তু এতটা দীর্ঘ সময় তিনি পার করেছেন। অতএব আমি মনে করি যে তার কথাকে আমাদের আমলে নেওয়া উচিত, এবং তিনি যেহেতু আশঙ্কা প্রকাশ করছেন, আমাদেরকে এগুলো আসলে ভাবিয়ে তুলছে যে তাহলে আসলে কি এই বৈঠকটার মাধ্যমে কি মানে বিএনপি প্রতারিত হলো কিনা। এবং আর্লি ইন্ডিকেশন আমরা যা দেখছি, ইশরাককে নিয়ে যে বিষয়টা আমরা দেখলাম, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার যে অতি বাড়াবাড়ি, এখানে তিনি কোনো ধরনের ইন্টারফারেন্স তিনি করছেন না, তাদেরকে যা ইচ্ছা তাই করে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছেন। তো সবকিছু মিলে আমি মনে করি যে আসলে বিএনপি যতটা ডক্টর ইউনূসকে বিশ্বাস করছে, আমি মনে করি না আসলে এতটা বিশ্বাস করার কোনো যৌক্তিকতা থাকতে পারে। কারণ আমরা অতীতেও দেখেছি এভাবে বিশ্বাস করে কিন্তু প্রতারিত হওয়ার এক্সাম্পল রয়েছে। এখন যে ডক্টর ইউনূস যে তাদের পেছন থেকে ছুরি মারবেন না, আমি এটা বুঝি কি করে, কারণ ডক্টর ইউনূস তো তার সব ধরনের আচার আচরণ ব্যবহার এবং তিনি যা কার্যক্রমগুলো করছেন এগুলো দ্বারা তিনি একটাই প্রমাণ করছেন যে তিনি আসলে এই দেশে মূলত মার্কিন স্বার্থটাকে এস্টাবলিশ করার উদ্দেশ্যেই তিনি বসেছেন। তো সেজন্য আমি আসলে এখানে অনেকেই বলছেন যে অন্তত নিরাপত্তা উপদেষ্টার সাথে মানে এই মিটিং এ অ্যাজ এ কি পার্সন থাকার কারণে অনেকের মধ্যে এই সন্দেহটা জাগছে, এবং সন্দেহটা জাগার পেছনে আরো কারণ আছে। কারণ নিরাপত্তা উপদেষ্টার কার্যক্রম যদি আপনি বিশ্লেষণ করেন, আমি অত্যন্ত আতঙ্কিত, আমি অত্যন্ত শঙ্কিত। কারণ এই ব্যক্তিটি এখন এই মুহূর্তে কোথায় আছে টিটো ভাই, আপনি কি জানেন? আমার দর্শকরা কি জানে না? এই ব্যক্তি এখন এই মুহূর্তে অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্রে, ওয়াশিংটন ডিসিতে। এবং আমার সোর্স আমাকে যে তথ্য দিয়েছে তা হচ্ছে যে এই ব্যক্তি পাকিস্তানের আইএসআই এর প্রধান যিনি রয়েছেন তার সাথে তিনি একটা গোপন বৈঠক করতে যাচ্ছেন। তো এখন আমাদের তো এগুলো আসলে ভাবিয়ে তোলে যে এই যে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তিনি যেসব কার্যক্রম করছেন এবং তিনি যে বেশিরভাগ সময় তিনি যে দেশের বাইরে থাকছেন, এই যে দেশের বাইরে থেকে বিভিন্ন স্টেক হোল্ডার যারা রয়েছেন বা বিভিন্ন প্রতিবেশী দেশের লোকজন যারা রয়েছেন, গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন, তাদের সাথে তিনি যে ধরনের মানে কথাবার্তা বলছেন বা আলাপ আলোচনা করছেন, এগুলোর আউটকাম আমাদের দেশের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে, এগুলো নিয়ে কিন্তু আমরা আসলে শঙ্কিত। কারণ শঙ্কিতর একটাই কারণ যে এই ব্যক্তির অতীত ইতিহাসটা কিন্তু স্বচ্ছ নয়, এবং এই ব্যক্তিকে নিয়ে ইতিমধ্যে অনেক বিতর্ক তৈরি হয়েছে। এরকম একটি বিতর্কিত ব্যক্তিকে যখন ডক্টর ইউনূস এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে রেখেছেন, তো তিনি
অনেক ক্রিয়াকলাপ করছেন, আগামী দিনগুলোতেও করবেন, এবং তিনি এই দেশটাকে কতটা বিপদের মধ্যে ঠেলে দিচ্ছেন এটা আসলে আগামী দিনগুলোতেই আমাদের কাছে স্পষ্ট হবে। আমরা তো শুরু থেকেই বলে আসছিলাম যে এই খলিলুর রহমান তিনি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য একটা হুমকি। তিনি সেনাবাহিনীর সাথে আমাদের জনগণের একটা বিরোধ তৈরি করার জন্য কুশীলব হিসেবে কাজ করছেন। এবং সবচেয়ে অবাক লেগেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের সাথে মিটিং এ তাকে কেন ফোর ফ্রন্টে রাখলো। অনেকে বলছে যে, অনেকে এভাবে বলছে যে আমাদের মানে অনেকের সাথেই আমার কথা হলো এখানে, এবং অনেকে বলছে যে আমাদের প্রফেসর ইউনূস সাহেব তো পৃথিবীর অনেককে টুপি পরান, আমাদের তারেক জিয়াকেও টুপি পরিয়ে দিয়েছেন। মানে এই কথাগুলো আসার অর্থটা হচ্ছে মানুষ এটাকে সন্দেহের চোখে দেখছে। এখন এই সন্দেহের চোখে দেখাটা কোনোভাবেই আমার কাছে মনে হয় যে সামনে ইলেকশন হবে এটা প্রতীয়মান হয় না। কেন জানি মনে হচ্ছে যে এখানে কোন রকম প্রতারণার, আপনি যেটা বলছেন এটার সাথে এই রাজনৈতিক অঙ্গনে যে কথা চলছে, বিভিন্ন জন যে কথা বলছে সেগুলো মিলে যাচ্ছে।